আমার তো শপিং করতে অনেক বেশি ভালো লাগে, তাও আবার শাশুড়ির সাথে। আচ্ছা, তোমরা কে কে শাশুড়ির সাথে সবচেয়ে বেশি শপিং এ যাও? বিয়ের আগে তো মায়ের সাথেই শপিং এ যেতাম, আর এখন তো শাশুড়ির সাথেই যেতে হয়। শপিং এ গিয়ে কি কি কেনাকাটা করলাম আর বাসায় এসে কি কি কাজ করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। আমি আর আমার শাশুড়ি শপিং করার জন্য চলে এসেছি ধামরাই বাজারে। আসলে কি আমরা বাসার জন্য জামা কাপড় কিনবো, বাসায় পরার জন্য জামা কাপড়, সেই জন্য কিন্তু আজকে আমরা এই দোকানটাতে চলে এসেছি। এই যে মক্কা টেলার্স দেখতে পাচ্ছ, আমার শাশুড়ি নাকি অনেক আগে থেকেই এই দোকানটা থেকেই কেনাকাটা করে, কারণ এখানে যত গজ কাপড় আছে সব গজ কাপড়গুলো নাকি অনেক বেশি ভালো। আসলেই আমি এখানে গিয়ে দেখলাম যে গজ কাপড়গুলো অন্যান্য দোকানের তুলনায় অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির আছে, আর এখানকার যে টেলার্সটা ওইটাও কিন্তু অনেক বেশি ভালো। আমি বিয়ের পরপর থেকেই কিন্তু এখানেই জামা কাপড় বানাই, কারণ এখানকার যে শেপটা ওরা অনেক ভালো করে করতে পারে। প্রথম বিয়ের পরে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম যে আমি কোথা থেকে জামা কাপড় বানাবো, এই সেই সাবার গিয়ে তারপরে জামা কাপড় বানাবো। তো এরকম প্রথম 2-1 বার করেছি। তারপর আমার শাশুড়ি বলছিল যে না চলো, ধামরাইতে একটা দোকান আছে, ওই দোকানের জামা কাপড়গুলো অনেক ভালো শেপের। তো আমি আমার জামা কাপড় সব ওইখানে দিলাম, দেওয়ার পরে দেখলাম যে না অনেক ভালোই বানায়। তারপর থেকে কিন্তু ওখানেই আমি বানাই। আর বাসার সামনেই একদম একটা দোকান আছে, ওনার কাছেও আমি কিছু জামা কাপড় বানাই যেগুলো আমি বাসায় পরি। আজকে কিন্তু ওই দোকান থেকে কয়েকটা গজ কাপড় নিয়েছিলাম, আর আমার জন্য 3 পিস নিয়েছি। তো ওগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব। আর আজকে যাওয়ার পথে দেখো এত সুন্দর লাগছিল আশেপাশে ওয়েদারটা। আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাসায় যাওয়ার পথে আরেকটা জায়গা, এই জায়গাটা আমি প্রত্যেক ব্লগেই তোমাদের সাথে শেয়ার করি। তো এই টাইমটাতে এত বেশি ভালো লাগছিল যে আবারও শেয়ার করলাম। আর এখানে সরিষা ক্ষেতগুলো একদম আমাদের বাসার আশেপাশেই। এই যে দেখতে পাচ্ছ গার্মেন্টসটা, এই গার্মেন্টসটাও আমাদের বাসার একদমই পাশে। আজকে কিন্তু আমাদের বাজারে একটা ওয়াজ মাহফিল হবে। তো ওয়াজ মাহফিল হলে তো জানোই একদমই সন্ধ্যা থেকে ওয়াজ শুরু করে, তারপর রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ মাহফিল হয়। তো এখানে কিন্তু সেটার ডেকোরেশন করেছে দেখো, এই জায়গায় সবাই বসবে আর ওয়াজ মাহফিল আজকে কিন্তু একজন ভালো আর অনেক বেশি নাম করা মুফতি আসবে। তার জন্য বাসায় এসেই কিন্তু রান্নাবান্না চড়িয়ে দিয়েছি। আর এখানে কিন্তু একটা পেঁপে পেকেছে, পেঁপেটা পাকার সাথে সাথে আমি তো বলতেছি এটা খেতেই হবে। পাকা পেঁপে কিন্তু জাহিন অনেক বেশি পছন্দ করে, আর কিছুদিন আগে ডক্টরও ওকে বলতেছিল যে পাকা পেঁপে খাওয়াতে, বেলের শরবত খাওয়াতে, কিন্তু বেল তো পাওয়া যায় না, আর শরবত কিভাবেই বা খাওয়াবো, ওর তো অনেক ঠান্ডাই লেগে যায়, আর যে কোনো শরবতই তো অনেক বেশি ঠান্ডা। কিন্তু ও পেঁপেটা অনেক ভালো খায়, আর এই পেঁপেটা দেখে ও পাগল হয়ে যাচ্ছিল, মামি পেঁপে খাবো। দেখো এইটুকু খেয়েছে এইভাবে কামড় দিয়ে দিয়ে। তারপর কিন্তু ওকে আমি হাত দিয়ে খাইয়ে দিয়েছি একটু। তো তারপর আমরা সবাই মিলে কিন্তু পেঁপেটা খেয়েছিলাম। এটা অনেক বড় একটা পেঁপে, আর গাছে এখনও অনেকগুলো পেঁপে আছে, সেই পেঁপেগুলো পেরে পেরে রাখতে হবে, তা না হলে কিন্তু পাখিতে খেয়ে ফেলে। আর পাখি একটা পেঁপেতে যখন ঠোকর দেয় খায়, তখন কিন্তু মায়া লাগে, মনে হয় যে ওটা ওই খাক। আর এর আগ পর্যন্ত কিন্তু টেনশন হয় পেঁপেটা খেয়ে ফেলবে। এরপরে বললাম যে তোমাদের ভাইয়াকেও পেঁপে খেতে, ও বলতেছিল না শীতের দিনে পেঁপে পানসা হয়। তো আমি বলতেছি না, এটা পানসা না, তুমি খেয়ে দেখো, এটা অনেক বেশি মিষ্টি। তো মজা বলতেছিল দেখো। তো আমি ওর বলতেছিলাম যে আচ্ছা তুমি যে বললা পানসা, তাহলে খেয়ে দেখো কেমন লাগে। তো ও বলতেছিল না আসলে মজা। তো তারপরে কিন্তু পেঁপে ঠেপে খাওয়ার পরে আমি আবার কি করলাম, কিছু ফুলকপি ভাজতেছিলাম জায়নের জন্য। আর এটা আমি ভাজতেছিলাম একটু আটা মিক্সড করে, তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হয়, চিকেন ফ্রাইয়ের মতো। তো এভাবে আমি একটু আটা নিয়ে তারপরে আটার মধ্যে একটু লবণ, একটু মরিচের গুঁড়া মিলিয়ে তারপরে কিন্তু এরকম ফুলকপি দিয়ে পানি দিয়ে ডুবাচ্ছিলাম একবার, আর আবারও আটার মধ্যে এরকম ডুবাচ্ছিলাম। তো এরকম 3 বার করে তারপরে কিন্তু আমি এটা তেলের মধ্যে ভাজবো। কিন্তু জাইন খুবই পছন্দ করে, আর এটা আমি প্রায় ওকে ভেজে দিই। আর আজকে কিন্তু সন্ধ্যার সময় এটা ওকে আমি বিকেলে নাস্তা দিয়েছিলাম। তোমাদের ভাইয়া তো এটা খেলে আবারও খেতে চায়, তারপরে দেখলাম যে সে আবার খেতে চাচ্ছে, তারপরে এইটুকু তেলের মধ্যে আবার কিন্তু আমি ওর জন্য ভাজতেছিলাম। তো আমি যখন জাইনের জন্য বানিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতেই পারি নাই, আর পরে চিন্তা করলাম যে এটা তো তোমাদের সাথে শেয়ার করা উচিত। তারপরে আমি আবারও কি করলাম, জাইনের বাবার জন্য যখন ভাজতেছিলাম তখন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আগে কিন্তু তেলটা ছিল, তেলটা লাল লাল হয়ে আছে, তার মানে আমি আগেই ভেজেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি নাই। আর এখন আবার ভাজতেছি জাইনের বাবার জন্য। তো এটা আর একটু ডুবা তেলে ভাজতে হয়, তো আমি আর এখন ভাজবো না, তার জন্য কিন্তু আর তেলটা দেই নাই, কারণ এতগুলো তেল নষ্ট করে তো আর লাভ নাই। তো আমি চিন্তা করতেছিলাম অল্প কয়টা যেহেতু এইটা দিয়ে ভাজবো, এই তেলটা দিয়ে ভাজার চেষ্টা করতেছিলাম। তো আমার কিন্তু বানানো শেষ হয়ে গেছিল। তারপর তোমাদের ভাইয়ার কথায় আবারও রান্নাঘরে চলে এসেছিলাম। তো রান্নাঘরে এসেও ভালোই হয়েছে, কারণ কিছুটা আমিও খেতে পেরেছি, আমার শ্বশুর শাশুড়িকেও আবার দিয়েছি। কারণ ফার্স্টে একদমই জাইনের জন্য অল্প কয়টা 4টা-5টার মতো ভেজেছিলাম, তারপরে কিন্তু দেখলাম যে আমার শ্বশুরও পছন্দ করতেছে, সে বলতেছে ভালোই লাগে। আমি কিন্তু গত বছর এটা অনেক বানিয়েছিলাম, তো গত বছর কিন্তু আমার শ্বশুর এটা অনেক পছন্দ করেছিল। এইবার শীত আসার সাথে সাথে ছিল যে আগের বার যেই পাকোড়াটা বানিয়েছিলে ফুলকপি দিয়ে, সেটা এবারও বানাবে। আমি কিন্তু ফুলকপি এনে রেখেছি, তো অনেক ব্যস্ততার মাঝে এটা আসলে বানাতেই পারতেছিলাম না। তারপরে আর যাই হোক, ওনাকে আবার বলতেছিলাম যে আব্বা আজকে বানাবো, কালকে বানাবো, এভাবে বলতে বলতে আজকে আমি ফাইনালি আবার বানিয়েছি তাদের জন্য, তাও খুব বেশি ভালো করে না, অল্প কটাই বানিয়েছিলাম, মন মতো খেতে পারে না আর কি। তো আমি নেক্সট আবারও বানাবো, সেই সময় তোমাদের সাথে আরও
আরও ভালো মতো শেয়ার করব। আর আজকে কিন্তু আমি ডিম দেই নাই, তার জন্য কিন্তু এটা ক্রিস্পি হয়েছে ঠিকই, কিন্তু ওইরকম টেস্ট হয় নাই। কিন্তু এখানে আরেকটু ডিম ইউজ করলে আরও বেশি ভালো হয়, মজা হয়। তো দেখো জাইন কিন্তু খুব মজা করেই খাচ্ছিল। আর ফার্স্টে বলতেছিল এটা কি এটা কি, তো আমি বলতেছিলাম এটা চিকেন ফ্রাই দেখো। তো ও বলতেছে যে না এটা তো চিকেন ফ্রাই না, এটা ব্রোকলি ফ্রাই। তো আমি বলতেছিলাম হ্যাঁ এটা ব্রোকলি ফ্রাই, তুমি কীভাবে বুঝলাম? তারপর তোমাদের ভাই আবার বলতেছিল মজা মজা। আর এরপরে কিন্তু আমি আবার একটু চিতই পিঠা গরম করে নিয়েছিলাম। তোমরা আবার কেউ ভেবো না যে আমি চিতই পিঠাগুলো এই রাইস কুকারে বানিয়েছি। এই রাইস কুকারে তো চিতই পিঠা অসম্ভব, ভাপা পিঠা তাও বানানো যায়, কিন্তু চিতই পিঠা কিন্তু আমরা খোলাতেই ভেজেছি। কিন্তু এখানে আমি গরম করছিলাম কারণ সকালবেলা চিতই পিঠা ছিল, তো ওই চিতই পিঠাগুলো গরম করে আমরা রাতের বেলা ডিনার করেছি মুরগির মাংস দিয়ে। সো আজকের মতো তোমাদের সাথে এই ব্লগটা এই পর্যন্তই শেয়ার করলাম। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা ওয়েট করতে থাকো, অনেক ভালো ভালো ব্লগ আসছে, কারণ আমার বাসায় অনেক মেহমানও আসছে। আল্লাহ হাফেজ।